যে অভ্যুত্থানের বিজয়ের পরেও আমাদেরকে এখনো আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। তো এমন তো হওয়ার কথা না। তার মানে হলো যে আমরা একটা অভ্যুত্থান করেছি, কিন্তু গোটা ব্যবস্থার যে কোনো পরিবর্তন হয়নি, সেটা খুব স্পষ্ট করে যেটা বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত যেটা বললেন, ডিজিটাল সিকিউরিটি আইন অথবা সাইবার সিকিউরিটি আইন, এগুলোকে প্রধানত বাতিল করবার দাবিটাই ছিল জনদাবি। এখন নতুন একটা অধ্যাদেশ হয়েছে, আর সে অধ্যাদেশ শুনলাম কিছু কিছু ধারাকে বাতিল করে অধ্যাদেশ করবার চেষ্টা হচ্ছে। তো এগুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা দরকার। কিন্তু এই কালো আইনগুলো অভ্যুত্থানের পরে বাতিল হবে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক ছিল না। যেগুলো নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে, আমার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে, যেটা আমার মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ করে, আমার ব্যক্তি পরিবার বা সামাজিক নিরাপত্তাকে যেটা ক্ষুণ্ণ করে, সেই সমস্ত আইনগুলো, কালা কানুনগুলো বাতিল হবে, নিষিদ্ধ হবে। এটাই ছিল একটা সাধারণ জনরায়। 10 মাস হতে চলল, এখনো পর্যন্ত কেন কালা কানুনগুলোকে বাতিল করা হয়নি, এ ব্যাপারে সরকারের দিক থেকে স্পষ্ট কোনো উত্তর নেই। আমরা শেখ মুজিবের আমলে 1974 সালে বিশেষ ক্ষমতা আইন সেটা জারি করা হয়েছিল, এবং তারপরে গত 40 বছর ধরে, 45 বছর ধরে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। এবার আমরা জানতামই না, এই মেঘনা আলম নামে আমাদের একজন শিল্পী বা যিনি কিছু অভিনয় করেন, তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জানা গেল 20 বছর পরে যে এখনো বিশেষ ক্ষমতা আইন চালু বহাল আছে। এরকম অনেকগুলো আইন। আর তার মানে আমরা একটা রেজিমের পরিবর্তন করেছি, কিন্তু রেজিম যে কালা কানুনগুলো রেখে গেছে, এখনো পর্যন্ত তার কোনো পরিবর্তন আমরা এখনো ঘটাতে পারিনি। 15-16 বছর ধরে গোটা আইসিটি খাতগুলোতে প্রতিনিয়ত আপনারা বক্তৃতা করছেন, এখানে দুর্নীতি হয়েছে, দলবাজি হয়েছে, এখানে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে, লুট হয়েছে, পাচার হয়েছে। কিন্তু এদের সাথে যারা যুক্ত ছিলেন, মন্ত্রী পলক বা 2-1 জনের বাইরে, এখনো অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে। এরা কয়েকজন মাত্র তারা দেশের বাইরে পালিয়েছেন, আর অধিকাংশ তারা এখনো তারা দায় দায়িত্বে তারা আছেন। এখন একটু আগে আমার ভাই তথ্য দিয়ে তিনি উল্লেখ করলেন, যারা সরাসরি এটার সাথে যুক্ত, এই দুর্নীতির সাথে, লুটপাটের সাথে, এই অনৈতিক কাজের সাথে, তারা এখনো পর্যন্ত দায় দায়িত্বের মধ্যে তারা আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, যারা এখন দায়িত্বে আছেন, যারা দায়িত্বে ছিলেন বা নতুন করে দায়িত্বে আছেন, আপনারা গত 8-9 মাসে কি করলেন? আপনারা কথা বলছেন ফ্যাসিবাদের বিচার করবেন, তো আপনি বুকে পিঠে কোলে নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে যারা জারি রেখেছে তাদেরকে নিয়ে যদি চলতে পারেন, তো তাহলে ফ্যাসিবাদ কিভাবে বিদায় নেবে? তার মানে আপনাদের কথা কাজের কোনো সঙ্গতি, কোনো মিল দেখা যাচ্ছে না। এবং আপনারা, এবং এরা, এদের নামে সুস্পষ্ট কোনো মামলা হয়নি, এরা এখন আইনের ঊর্ধ্বে এখন বলা যেতে পারে। এরা বলতে, আমরা বলছি না এখন যে নতুন বন্দোবস্ত দরকার, এবং বোঝা যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সাথে ফ্যাসিবাদের নানা দোসররা বহু ধরনের বন্দোবস্ত করে তারা এখন বহাল তবিয়তে তারা এখন আছেন, এবং তার বড় খাত হচ্ছে আইসিটি খাতগুলো। তারা এখানে বহাল তবিয়তে তারা আছেন। এর মধ্যে কত কি লেনদেন হয়েছে আমরা জানি না। অনুসন্ধানী সাংবাদিকরা নিশ্চয়ই এই নতুন বন্দোবস্তের জন্য দেনা পাওনা কোথায় কি হয়েছে, লেনদেন কি হয়েছে, কোথায় কি ভাগ বাটোয়ারা হয়েছে, এগুলো নিশ্চয়ই আপনারা খুঁজে বের করবেন। তাহলে নাগরিক হিসাবে এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয় এটা হতে পারে। আমরা বলেছিলাম যে এটা একটা আমাদের, এই যে ইন্টারনেট সেবা, এটা আমাদের মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার, এটা কি একটা বক্তৃতার বিষয় নাকি বাস্তবে আপনি, আমার একজন ক্ষেত মজুর, আমার একজন গরিব মানুষ, একজন শ্রমিক, একজন প্রান্তিক নারী, শহরের বা প্রান্তের, সমতলের বা পাহাড়ের, তিনি
এই ইন্টারনেট সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন কিনা, এটাকে বলা হচ্ছে এখন একটা মৌলিক অধিকারের পর্যায়ে। কিন্তু এখনো পর্যন্ত এটা বলতে পারেন যে এখনো যেখানে একটু আগে রাজিকুজ্জামান রতন চমৎকার করে বললেন, এটাকে এখনো পর্যন্ত রাষ্ট্র, সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তারা তাদের একটা মনোপলি হিসাবে, তাদের একচাটিয়া এক ধরনের ব্যবসা, যে ব্যবসার পিছনে রাজনীতি আছে, রাজনৈতিক অর্থনীতি আছে, পুরোটাকে এখনো তারা নিয়ন্ত্রণের জায়গায় এখনো তারা আসছেন। ফলে মৌলিক অধিকার হিসাবে এটাকে এখনো বিবেচনা করা যাচ্ছে না। আপনারা যখন তখন আপনারা এটাকে নিয়ন্ত্রণ করছেন, এটাকে আপনারা এটার যে মূল্য নির্ধারণ, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে কথা ছিল যে আপনারা পাবলিক ট্রাইব্যুনাল হবে, গণশুনানি হবে, কারণ এটার সঙ্গে কোটি কোটি ভোক্তার তাদের প্রাত্যহিক জীবন যুক্ত, সেখানে টাকা পয়সার সম্পর্ক যুক্ত। আপনি যদি এক পয়সাও যদি আপনি কোথাও বাড়াতে চান, গণশুনানি ছাড়া, ভোক্তাদের মতামত ছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত পরামর্শ ছাড়া একচাটিভাবে এটা করবার কোনো সুযোগ, কোনো অধিকার আপনাদের নাই, বিশেষ করে এবার অভ্যুত্থানের পরে। সুতরাং এই জায়গাটা আমি মনে করি আজকের এই আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আকারে এই কথাটাকে অনেক জোর দিয়ে এই বিষয়টাকে আমাদেরকে সামনে এটাকে আনা দরকার। এবং ইন্টারনেট সেবা যে মৌলিক অধিকার, আমরা সংবিধানে নিয়ে অনেক আলোচনা করছি, তার সংস্কার নিয়ে, নতুন রূপান্তর নিয়ে, একটা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে। সুতরাং এটাও মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তি করার, এবং তাদের ওখানে কিছুটা আছে, তারা আমাদেরকে স্প্রেডশিট যেটা পাঠিয়েছেন সেখানে তথ্যের এগুলো পাওয়ার অধিকার, এ ব্যাপারে একটা দুটো লাইন সেখানে যুক্ত আছে। সেটাকে আমি চাইবো আপনাদের সাথে আরেকবার আলোচনা করে আমরা সুনির্দিষ্টভাবে আরও কোনো প্রস্তাবনা দিতে পারি কিনা, নাগরিক অধিকার, ভোক্তাদের অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে সেগুলোকে এখানে যুক্ত করা। তারপরে এখনো পর্যন্ত তথ্য এবং বড় সমস্যা যে এখন যখন আমি সাইবার সিকিউরিটির প্রশ্ন বলি, তখন আমরা দেখছি যে আমার নাগরিক হিসাবে আমার প্রাইভেসি, যারা আমরা এই হলের মধ্যে আছি, বাস্তবে আমার কোনো প্রাইভেসির ক্ষেত্রে আমার কোনো নিরাপত্তার চুল পরিমাণ কোনো ব্যবস্থা এখনই নাই। যে কোনো সময় যে কোনো মানুষকে ইচ্ছা করলে সেখানে তার চরিত্র হনন করে, তাকে বুলিং করে সেখানে যা কিছু করে তোলা সম্ভব। আপনার সারা জীবনের অর্জনটাকে আপনি হয়তো কয়েক মিনিটের মধ্যে হয়তো এটাকে বিসর্জনে দেওয়ার, তো এরকম একটা জায়গা এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি না। এবং প্রতিনিয়ত মানুষ একদম নতুন একটা আতঙ্কের মধ্যে, নতুন একটা উদ্বেগের মধ্যে, এবং এখানে যারা ইতিমধ্যে এটা করেছেন দেশে অথবা প্রবাসে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি না কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবার জন্য। আপনি নিরাপত্তা বিধান করবেন, কিন্তু আপনি যা খুশি বলবেন, আপনি কোনটা নাগরিক হিসাবে আমার অধিকার ক্ষুণ্ণ করছে, আমার মর্যাদা ক্ষুণ্ণ করছে, আমার নিরাপত্তা ক্ষুণ্ণ করছে, এ ব্যাপারে সুস্পষ্ট আইন করে, সুতরাং এ ব্যাপারে তো ব্যবস্থা দরকার। এবং না হলে কিন্তু এটা একটা সামাজিক নৈরাজ্যের জায়গা, না হলে এই প্রযুক্তি সেবা না হয়ে নতুন দুর্যোগ, নতুন বিপদ, নতুন নিরাপত্তাহীনতা, নতুন একটা গজব হিসেবে এগুলা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে এগুলো কিন্তু হাজির হতে পারে। এই ব্যাপারগুলো মনে করি বিশেষ যত্ন এবং বিশেষ মনোযোগের জায়গাটা আমাদের এখানে এটা প্রয়োজন হবে। আমরা এখানে কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন আমরা দেখছি না। সংশ্লিষ্ট যারা প্রতিষ্ঠান আছেন, কর্মকর্তা আছেন, এমনকি যারা দায়িত্বে আছেন, তাদেরকেও কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যাবে এখনো আমরা দেখছি না। প্রাসঙ্গিকভাবে যদি বলি, মিডিয়ার ক্ষেত্রে 15-16 বছর মিডিয়ার তো এখন বড়টাই প্রযুক্তি নির্ভর, এবং এই মিডিয়া 15-16 বছর আপনারা জানেন মিডিয়ার একটা বড় ভূমিকা আগের আওয়ামী লীগ বা ব্যক্তি শেখ হাসিনাকে একটা স্বৈরতন্ত্রী দুঃশাসকে পরিণত করবার ক্ষেত্রে। কিন্তু গত 10 মাসে মিডিয়া সত্যি কি মিডিয়া কি স্বাধীন হয়েছে? মিডিয়া কি স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে? মিডিয়া কি জন আকাঙ্ক্ষাকে তারা কি প্রতিনিধিত্ব করতে পারছে? গত 9-10 মাসে যে অনিয়ম হয়েছে, যে ঘুষ দুর্নীতি হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, ঠিকাদারি হয়েছে, জোর জবরদস্তি করে মন্ত্রণালয়গুলো থেকে যেভাবে নিয়োগ বাণিজ্য হয়েছে, শত শত হাজার হাজার কোটি টাকা যেভাবে ভাগ বাটোয়ারা হয়েছে,
মিডিয়া তার 10 ভাগ কেন 100 ভাগের 1 ভাগও মিডিয়া এটাকে জনসমক্ষে আনতে পারেনি। আমি কি সত্য কথা বলছি ব্যাপারে? আপনারা কি বলেন? আমি কি বাড়িয়ে বললাম কথাটা? আমি কথা বাড়িয়ে বলেছি? এটা যদি বাড়িয়ে বলে না থাকি তাহলে কথাটা পরিষ্কার করে বলা দরকার। হ্যাঁ, আগের তুলনায় যদি তুলনা করেন হয়তো মিডিয়ার কিছু স্পেসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু নতুন নিয়ন্ত্রণ, নতুন একটা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, নতুন একটা ভয়ভীতি, এবং আগে যেটা কখনো হয়নি, আপনি সরাসরি যে আপনি হামলে পড়ছেন, আপনি মিডিয়াকে আক্রমণ করছেন, তাদেরকে আপনি স্যাক করছেন, চাকরি থেকে বের করে দিচ্ছেন, তাদেরকে শারীরিক লাঞ্ছনার জায়গাটা তৈরি করছেন, নতুনভাবে নিয়োগের জায়গাটা আপনি যুক্ত করছেন অনেকগুলো জনপ্রিয় বড় গণমাধ্যম পর্যন্ত। তো যেখানে সরাসরি রাজনৈতিক চাপের কারণের জন্য সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে অপসারণ করা হয়েছে এবং মনে করা হয়েছে এই সরকার, আমি দেখলাম কেউ কেউ এই সরকারকে রেজিম হিসাবেও এখনো বলা শুরু করেছেন। এই সরকারকে রেজিম হিসেবে বলতে হবে যে আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, এটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই দুর্ভাগ্যের। এই সরকারকে যদি রেজিম যদি নাম দেওয়া হয়, কারণ রেজিমের না হলে কিভাবে মিডিয়াগুলোকে তারা হামলে পড়ছে, তারা এক ধরনের মব ভায়োলেন্সের মতন করে অফিসে যে হামলা করছেন, তারা তাদেরকে জবরদস্তি করছেন এবং সেটা করে এক ধরনের সন্ত্রাস, নতুন করে মিডিয়ার জগতে এক ধরনের সন্ত্রাসের জায়গাটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটার জন্য তো 15-16 বছর তো আমরা আন্দোলনটা করিনি। এগুলো আশা করি এগুলো বিবেচনার মধ্যে নেবেন। এবং মিডিয়া যদি বলা হয় না যে ফোর্থ স্টেট আপনি, তো ফলে আমরা যে মুক্ত সাংবাদিকতা, মুক্ত তথ্য, চিন্তার স্বাধীনতা, আমি মুক্ত সাংবাদিকতা বলতে সাংবাদিকের মুক্ত স্বাধীনতার কথাটাই সবার আগে। সেই জায়গাটা কিন্তু নতুন বিপদ, নতুন ধরনের আতঙ্কের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এগুলো আমি মনে করি বিবেচনার মধ্যে নেব এবং এসব ব্যাপারে আমাদের নতুন করে আমাদের কণ্ঠগুলোকে অনেক বেশি এটাকে জোর করে এটাকে আনা দরকার।